কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তোর কি মনে হয় মানুষ মরে গেলে ফিরে আসে? হ্যাঁ আসে তো। আমার বাবা একজনের পুনর্জন্মের গল্প শুনিয়েছিল। সে নাকি মরে গিয়ে আবার ফিরে এসেছে। আমার বাবা বলে ভূত প্রেত পুনর্জন্ম বলে কিছু হয় না। বিশ্বাস করা আর না করাটা সম্পূর্ণ তোর ব্যাপার। বাট বিশ্বাস না করলে কি সত্যটা মিথ্যা হয়ে যাবে? একটা গল্প শুনবি? তোকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল শালি। আমি জানি না সব কোথায় পারবি 10,000 টাকা এনে দে। ও কুত্তা ভাগ শালা এখান থেকে। সৃষ্টির শুরু থেকে মানুষ ক্ষমতার জোরে তার পাপ লুকিয়ে আসছে, কিন্তু পাপ হচ্ছে আগাছার মতো, আবার বেরিয়ে আসে। चेन्नई जीते जे साथ बम फटाइए। শালা চেন্নাই জিতে চেন্নাই যে বম ফাটাগা আলামিনের বাড়ির সামনে চুদুর পুতুর নোট কালেকশন চলবে। শালা আর কেটে শালা আগে তোকে দেখছি তারপর তোরকে দেখছি শালা। মাগো বিক্রম, কি ব্যাপার? তোমার এলাকায় তুমি থাকতে 4-4টে মার্ডার হয়ে গেল, তুমি ওখানে কি বাল ছিড়ছো? ওপর মহল থেকে খুব চাপ আসছে, আমি এই চাপ আর নিতে পারছি না। তুমি বিষয়টা তাড়াতাড়ি দেখো। সবে তো কয়েকটা দিন হলো আসা, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি কিছু একটা ব্যবস্থা নিচ্ছি।
তোমার ওই বালের কথা শোনার আমার মতো টাইম নেই। যত তাড়াতাড়ি সম্ভব হয় বিষয়টা শেষ করো। আচ্ছা স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। সালোটো বাইকে তেল ভরার পয়সা টোলাই, এদিকে শ্বশুরকে বললাম বুলেট দিও না, ই শালা রাঘব মোবাইল আনছে, এত তেল ভরতেই নাই ই চিনি এমএলএ বাবু, স্বাগত তো মারা গেছে। বড়বাবু আসছে, আমি দেখছি। অমিত বাবু, আপনার লোকালেরই ছেলে, আপনি কি চেনেন? না না, আমি তো চিনি না। কে এটা? ছবি তো ঠিক ছিল, এতগুলা মার্ডার তো এমনি হয়েই ছিল। অমিত বাবু, এখানে প্রথমে কে পৌঁছেছিল? ওই আমি ইসলাম, ওই ছেলেবেলা ফোন করলো দেওয়ার পরে। অমিত বাবু, আপনি ভালো করে দেখে, আরে সালোটো হেগে ভরেছে। এ অমিত বাবু, এ সালোরা তো হেগে ভরেছে। তুমি মস্তান হবা। এলাকায় তো হারামজাদারা কত খারাপ কাজ করেছে বটে। যাই হোক, যে কাজ করেছে ও দেবদূতের মতনই করেছে। ঠিকই হয়েছে, সম্বন্ধে একটু ওপরে চলে গেছে, না হলে কখন আমি একে ভালোবাসা দিয়ে দিতাম। তবে অমিত বাবু, কেউ যদি আমাদের আইনকে হাতে নেই, তার তো হাত চোখে কাটতেই হবে। তবে যান, ফাইলগুলো বের করে নিয়ে আসুন তো, ফাইলটা খুব দরকার। আর একটা কথা অমিত বাবু, এটা যে এমএলএর লোক আমি খুব ভালো করেই জানি, আর আপনার সঙ্গে যে এমএলএর খুব ভালো সম্পর্ক আছে আমি ওটাও ভালো করে জানি। কি যে বলেন না স্যার। অমিত বাবু, আপনার গতরটা একটু খাটান। এদের যতগুলা ফাইল আছে, মানে এদের গ্যাংটোর সব ফাইল কিন্তু আমাকে লাগবে। এটা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে লাগবে বলে দিলাম। ঠিক আছে স্যার, দেখছি আমি। আচ্ছা, এই রতন বাবুটাকে তো আমি দেখতে পেলাম না। ও, আপনি থাকছেন তো রতন বাবু থাকছে লয়, আর রতন বাবু থাকছে লয় তো আপনি থাকছেন। কিছু কি আপনাদের মধ্যেও কানেকশন আছে নাকি? কি যে বলেন স্যার। রতন বাবুর মায়ের খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আচ্ছা অমিত বাবু, একদিন আপনার বকে দেখানোর জন্য আপনি ডাক্তার বাড়ি যাবেন, একদিন রতনটো যাবে ডাক্তার বাড়ি। কালকে দেখুন কোন ডাক্তার বাড়ি যাবে। খানা তো নয়, এটা তো ডাক্তারখানা। আরে বন্ধু, এই অবলায় গাড়ি চালিয়ে কোথায়? আরে মায়ের সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর বাইকটা গেল। আচ্ছা আচ্ছা, বুঝি। তোকে তো বুঝতে হবে না, বাইকটা ঠাল একটু। আচ্ছা বন্ধু, ওই গল্পটা তো আর শোনালি না। কোনটা? আরে ছেলেটা গায়ক হওয়ার জন্য পাগল, আর মেয়েটা ওর জন্য পাগল। ওই গল্পটা? হ্যাঁ। তারপর এই কুত্তার বাচ্চা,
তোকে আমি কখন থেকে ফোন করছি, একটিবার তো ফোনটা ধরবি নাকি? এই তুই আমার গালি দিস কেন? তুই আমার বউ। ধরে নে তাই। আমার এখন বউ মানে এই গিটার, ঠিক আছে? ইচ্ছে করে তোর গিটারটাকে আমি আগুন লাগিয়ে দিই। এই তুই আমার এই গিটার নিয়ে কোনো কথা বলবি না। তখন বাড়ি যা, তোর সাথে আমি মেসেঞ্জারে প্রেম করবো। নবাব, তুই কি কোনোদিন সিরিয়াস হবি না? তুই থাক, আমি চললাম। আমি তোকে কোনোদিন কল বা মেসেজ করব না, তুই আমাকে কোনোদিন কল বা মেসেজ করবি না। এই নিতু, এই শোন না নিতু, এই নিতু শোন না। একটা কথা ছিল, মানে বল। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে তোর কাছে কিছু টাকা হবে, আমি আগেকার টাকা সব ফেরত দিয়ে দেবো, মা কসম। এই লাস্টবারের মতো দে, ভীষণ টাকার দরকার। থ্যাংক ইউ। আরে আচ্ছা 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 বন্ধু, আমি নাম। আচ্ছা বন্ধু, গল্পের পরের অংশটা পরে শুনবো, আমার একটু কাজ আছে। দোস্ত, আমি তো বুঝি না তুই আয়নের সাথে কিভাবে রিলেশনে আছিস। ওর তো কোনো ফিউচারই নেই, ওই লেখালেখি ছাড়া কোনো কাজই করে না। ওটাকে স্ক্রিপ্ট বলে। আর তোকে না বলেছি আয়নের ব্যাপারে একদম বাজে কথা বলবি না? দোস্ত, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি চাই না আমার বেস্ট ফ্রেন্ড ভালো থাকুক? তার জন্য বলি আর কি, তুই কিছু মনে করিস না প্লিজ। আরে বরুণ দা যে, ভালো আছেন? আর ভালো থাকা শালা, কোথায় আর ভালো থাকতে দিলি? আমার পাখিটাকে কেড়ে নিয়ে এখন তুই বলছিস আমি ভালো আছি কি না? বরুণ দা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আর দা কি? তোমার তো পারিবারিক কোনো শিক্ষাই হয়নি, কাকে কি বলে ডাকতে হয় তাও জানো না। তুমি কি বোঝাতে চাইছো? আমি কি তোমার থেকে বয়সে বড় হয়ে গেছি? আমি কি আঙ্কেল হয়ে গেছি? তোমাদের মতো রাস্তার ছেলেদেরকে আমার ভালোভাবে জানা আছে। এইদিকে একটু আসবে? কেন? একটু কথা আছে। হ্যাঁ, কি হয়েছে বলো। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড না হইতি, তোর জবাই করে কাটিয়া বিরিয়ানির দোকানে বেচে দিতাম। আমাকে মানুষে বিরিয়ানির সঙ্গে খাবে? আরে আরিয়ান্দা, আমি তো মজা করছিলাম, তুমি কিছু মনে করো না। নেক্সট টাইম নিজের জবান সামলে কথা বলবি। হ্যাঁ, আচ্ছা, কি সারপ্রাইজ তোমার? হে কালিমা, তুমি আজ আমাকে এই দিন দেখালে। তোমাকে হারুন কাকুর দোকানে 3 টাকার লাড্ডু দিয়ে বলেছিলাম যে মায়াকে আমার করে দিও। তোমার এই প্রতিদান। এই বরুণ, তুই একটু থাক, আমরা একটু আসছি। হ্যাঁ আচ্ছা যা, একটু দেখে শুনে যাস কিন্তু। আশপাশের লোকের চারিধারে আমার মতন ভালো মানুষ তো নেই। আসি রে। আচ্ছা যা। এটাই হচ্ছে মেয়েদের জীবনের ছেলে বেস্ট ফ্রেন্ডের রোল। ছেলে বেস্ট ফ্রেন্ড হওয়াটাও কম কষ্টের না। ইস, কি তোমার বয়ফ্রেন্ড তোমাকে সময় দেয় না? তোমার এক্ষুনি বেস্ট ফ্রেন্ডের দরকার। আমি এক্ষুনি আসছি। তোমার জন্য 2টা সারপ্রাইজ আছে। আগে একটা তো বল। সেই সকাল থেকে শুনে আসছি
একটা সারপ্রাইজ আছে, দুটো সারপ্রাইজ আছে, আগে একটা তো বল। প্রথম সারপ্রাইজ হলো আমাদের সম্পর্কটা আমার মা বাবা মেনে নিয়েছে। সত্যি? তুই মজা করছিস না তো? মজা কেন করবো? আগে তো কত কান্না করতি, বাড়ি থেকে বেরিয়ে যাবো বলতি, তাও তো রাজি হয় না। হঠাৎ তুই কি এমন করলি যে তারা রাজি হয়ে গেল? ট্যালেন্ট লাগে। ট্যালেন্ট। আর দ্বিতীয় সারপ্রাইজটা কি? দ্বিতীয় সারপ্রাইজ হচ্ছে আমি কলকাতা মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছি। আমি সামনের সপ্তাহে যাচ্ছি কলকাতা। এটা বলার জন্য ডেকেছিলি আমাকে? তোকে কতবার বলেছি ডাক্তারি কাজ আমার ভালো লাগে না, আর তুই বলছিস এখন কলকাতায় গিয়ে একা থাকবি। তুই আমার কথাটা একবারও ভাবলি না? আমি একা এখানে কি করব? তো তুইও চল আমার সঙ্গে, আমরা একসঙ্গে থাকবো। একসাথে থাকবো মানে? আমাদের তো এখনো বিয়ে হয়নি। তুই কি আমাকে আর 5টা ছেলের মতো মনে করিস? আমাদের কি কথা ছিল? আমাদের যতদিন না বিয়ে হবে ততদিন আমরা একে অপরের কাছে আসবো না। একসাথে না থাকলে তুই সাথে চল, তুই অন্য ফ্ল্যাটে থাকবি। হবে না, আমার এই মাসে 2টো শর্ট ফিল্মের প্রজেক্ট আছে, আমি অলরেডি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। এখন আমাকে 6 মাসে এদিক ওদিক দৌড়ে বেড়াতে হবে, ডিরেক্টরি করতে হবে, স্ক্রিপ্ট করতে হবে। হবে না ভাই। আচ্ছা বুঝলাম, তাহলে আমাকে একাই থাকতে হবে। মা প্লিজ যাস না, তুই তুই একটা বছর অপেক্ষা কর। আমি সামনের মাসে 6 মাসের মধ্যে আমি একটা বড় প্রজেক্ট পেয়ে যাব, তখন আমাদের সব অভাব জড়ে যাবে, আমরা বিয়ে করে নেব। প্লিজ যাস না। দেখ আয়ান, ওভার অ্যাক্টিং করিস না। তুই কি ভাবছিস আমি ডাক্তারি টাকার জন্য পড়ছি? না, আমার ছোটবেলাকার স্বপ্ন ডাক্তার হবার। আচ্ছা, তোর যেটা ভালো মনে হয় সেটা কর।
স্যার আপনি থানা ছেড়ে ক্রাইম স্পটে কি করছেন? আপনার ভয় লাগে না? ভয়? বিক্রম বর্মাকে দেখে ভয় ভয়টি পাই বটে। বিক্রম বর্মা ডাকিয়াকে জিতায়। স্যার এই যে ফাইলটা, যে গ্যাংটা একটা ডাক্তার মহিলাকে করে মেরেছে। শাকিল মন্ডল, শাহান আনসারি, সঞ্জু হালদার, রাহুল শঙ্কর, এলেক্স। আচ্ছা রতন বাবু, ছোকরাগুলার চেহারা তো সব নায়কের মতো আছে বটে, তবে এই সুমন্দিরা ভিলেনের মতো কাজটি কেন করতে গেল? এই কারণটাই এ বাংলায় এ সুদর্শন হিরোর অভাবটা হয়ে গেছে। স্যার ঠিকই বলেছেন, এখনকার নায়ককে আর কি নায়ক মনে হয়, তাদেরকে রাজনীতিতেই মানায়। আচ্ছা রতন বাবু, আপনার প্রিয় নায়কটা কে বটি? স্যার আমার একটাই নায়ক, সেই ছোটবেলা থেকে আমার একটাই নায়ক পছন্দ, সেটা হলো রাজেশ খান্না। এটোর জন্যই তো বাংলাটা আগাতে পারছে লয়। মানছে সুপারস্টার বটি, কিন্তু ওই বাংলাতেও তো আছে না ওই যে উত্তম কুমার। স্যার আপনার মুখ দিতেও বেরোচ্ছে না। ওটা মাঝে মাঝে মিস্টেক হয়ে জানি বটে, তাই বলে তুমি বাংলা সিনেমা দেখবো এলাই শুধু বাংলা পক্ষই কি বাংলা সিনেমার পাশে তো থাকবে? আচ্ছা রতন বাবু, অনেক ইয়ার্কি ঠাট্টা হলেও বটে, চলুন এবার কেসটার মধ্যে যাওয়া যাক। মায়া চৌধুরী, আচ্ছা ডক্টর মায়া চৌধুরী, তবে এই মায়া মেয়েটারই মার্ডার হয়েছিল বটে। আচ্ছা রতন বাবু, এই মায়া চৌধুরীর পরিবারে কে কে আছে বটে? স্যার তার পরিবার আর কেউ নেই, তার হাজবেন্ড ছাড়া। তাকেও আর তার হাজবেন্ডকেও 3 মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা রতন বাবু, এই ডক্টর মায়া চৌধুরীর কেসটা কে হ্যান্ডেল করছিল বটে? এই আমাদের অমিত বাবু স্যার। তা আপনার অমিত বাবুটি এখন কোথায় আছে বটে? স্যার ওর বউ প্রেগনেন্ট, তাই রেগুলার চেক আপ করাতে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তবে অমিত বাবু চেক আপটই করার, কিন্তু রতন বাবু এই ফাইলের হিরোগুলাকে কিন্তু আপনাকে খোঁজ লাগাতে হবে, কারণ কিলারের কাছে পৌঁছতে গেলে আগে এদেরকে ট্র্যাক করতে হবে। বাড়িতে যান, পরিবারের কাছে ভালো করে খোঁজ নিন, ফোন ট্র্যাক করুন, যেখানে হোক এদেরকে খুঁজে বার করুন, না হলে কিন্তু অকালে এই হিরোগুলাকে উপরে যেতে হবে, আর উপরে ভিলেনের সঙ্গে কথাবার্তা হবে কি নে। সালারা যে কাজটা করেছে, ফোন ট্র্যাক করুন, যে করে হোক আগে এদেরকে খুঁজে বের করুন। কি মন খারাপ? পরের গল্পটা শোনাই, বাবা গাইড হয়েছে। কি রে, ডেকেছিস? কি বলবি তাড়াতাড়ি বল।
আমাকে একটা প্রোগ্রামে যেতে হবে, অনেক কষ্টে একটা প্রোগ্রামে গান গাওয়ার সুযোগ পেয়েছি। কি বলবি তাদের বল। আচ্ছা নবাব, একটা সত্যি করে কথা বলবি, তুই আমাকে কোনোদিন ভালোবাসিসনি? হঠাৎ এই কথা বলছিস? বল না, শেষবারের মতো। আমি আর কোনোদিন তোকে বিরক্ত করব না। তুই আমাকে কোনোদিন একটুও ভালোবাসিসনি? তোর মতো পাগলি মেয়েকে কে ভালোবাসবে? চল বাড়ি যা, রাস্তা না, আমাকে আবার গান গাইতে যেতে হবে। মজা করিস না নবাব, সিরিয়াসলি বল না, ভালোবাসিস না? দেখনি তো, আমার একটা স্বপ্ন আছে, এই স্টেটে সবচেয়ে বড় গায়ক হওয়ার। তাছাড়া আপাতত আমার জীবনে অন্য কিছু জায়গা নেই। আচ্ছা, আমি আমার উত্তরটা পেয়ে গেছি। সামনে শুক্রবার আমার বিয়ে। ভালো থাকিস, আর তোর যেন স্বপ্নটা পূরণ হয়। বস, আপনাকে বললাম এত কম মদ নিয়ে না। বস, সেটুকু মদে কি নেশা হয়? তোকে জেল থেকে ছুটে কত লাগছে তুই জানিস? টাকা কি মারে নাকি রে? যা দিয়েছি তাই গেল। বস শান্ত হন বস। সানজু আর শাকিলকে দুজনকে কুবিয়ে রেখে গেছে, আর তুই বলছিস শান্ত হতে? কি করে শান্ত হবে রে? বস, আমরা দেখছি, আমরা একটু মদ খাই। স্যার, লাস্ট লোকেশন তো এখানেই দেখাচ্ছে, এখানেই দেখাচ্ছে। আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলেছে, আমি একটু কষ্টর গান শুনে। হ্যাঁ, চলে যা।
এ আমি কত কি মাল খাওয়ানো আর তুই সারা বেরিয়ে দিলি ভাই আল্লাহ আমার কি হলো তুই জানিস ওদেরকে জেডি থেকে শুরু করে ব্লাড ডগ পর্যন্ত খাওয়াচ্ছি আর তুই ওকে 2 মিনিটে বেরিয়ে দিলি বলো আমাকে মার দিয়ে তোর কত টাকা লাগবে বলো আমি দিব আমাকে ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে দে আমাকে মারিস নিয়ে সিনেমার হিরোটি তোমার চাঁদ মুখটা একটু দেখাও বটে অডিয়েন্স তো অনেকক্ষণ থেকে তোমার চাঁদ মুখটা দেখার জন্য বসেই আছে দেখি বাবু ঘোরে ঘোরে ঘোরেও একটু ফেসখন দেখাও তো এত সুন্দর চাঁদ মুখটা তুই এই ফেসিয়ালের মাস্কের মধ্যে কেন লুকায় রেখেছিলি রে পাগলা চল তোর গল্পটা শুরু করতো তোর গল্পটা শোনার জন্য আমাদের অডিয়েন্স অনেকক্ষণ থেকে বসেই আছে এত লেট করলে অডিয়েন্সের আগ্রহটাই কমে যাবে এসিপি বিক্রম বর্মা
এনকাউন্টার স্পেশাল। তার মানে আমি ধরেই নেই আজকে আমার শেষ দিন। এই সময় তো এই ভিডিওর প্রথম থেকে এত কমেডি করেন যাচ্ছি, তুই আমাকে এখনই একটা ভিলেন বানাই দিলি। খুব সময় নষ্ট করলি। চল চল চল, তোর গল্পটা শুরু করতো। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? কিছু তো একটা বলো। আমার তোমার কিছু বলার নেই মায়া। তার মানে তুমি ঠিক করেই নিয়েছো তুমি আর আমার সঙ্গে কথা বলবে না? আচ্ছা, তোমার না গেলে কি হয় না? দেখো অ্যান, আমি তোমাকে যতটা ভালোবাসি আমি আমার প্রফেশনটাকেও ততটাই ভালোবাসি। আর এটা আমার সারাটা জীবনের একটা স্বপ্ন, আর এখন আমার এটা পূর্ণ হতে চলেছে। আর মাত্র 2 বছরের তো ব্যাপার। কোথায় তোমার আমাকে খুশি হওয়ার দরকার, অ্যাপ্রিসিয়েট করার দরকার, আর তুমি রাগ করে আমার সঙ্গে কথা বলছো না। আমি সবই বুঝি মায়া, কিন্তু আশেপাশেটা দেখো, রোজ নিউজে কোনো দুর্ঘটনা ঘটে চলেছে, আর তুমি বলছো কলকাতায় গিয়ে একা থাকবা। তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? কাকে নিয়ে থাকবো আমি? আরে ধুর, কিচ্ছু হবে না। মাত্র 2 বছরের তো ব্যাপার। তারপরে আমি কোথাও একটা কাছে কোথাও ট্রান্সফার নিয়ে ঠিক চলে আসবো। তুমি কি আমার জন্য 2 বছর অপেক্ষা করতে পারবে না? নাকি অন্য কোনো মেয়ে পেয়ে আমাকে ভুলে যাবে? আমি তোর জন্য 2 বছর কেন, 7টা জন্ম অপেক্ষা করতে পারি। আর 7টা জন্মে আমি তোর হয়ে থাকতে চাই। কোথার থেকে এলেন না আমার শাহরুখ খান? শাহরুখ খানই তো। এখন তুই যদি কলকাতায় গিয়ে সালমান খান পটাস, তখন তো আমাকে দেবদাসে মেন্টাল হয়ে যেতে হবে, আর মেন্টাল ট্রিটমেন্ট আমি তোর কাছ থেকে করাবো। দেখো অ্যান, আমার হাতে বেশিক্ষণ সময় নেই, আর ওদিকে মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। আমি এটাই বলতে এসেছিলাম যে আমি চলে যাচ্ছি। নিজের যত্ন নিও, আর খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, আর সাবধানে থেকো। আমাকে ভুলে যেও না। আসছি। সেই দিন আমি জানতাম না মায়াকে আমি শেষ পারার মতো দেখছি। জানলে হয়তো আটকে রাখতো, যেভাবে ওই করে, বাট আটকাতে পারিনি আমি। আমার গ্যাংয়ে কোনো গাদ্দারের জায়গা নাই। খান পোলা আমার সাথে গাদ্দারি। মেয়েটা তো সব দেখে নিলে, এবার কি হবে? এই কারণেই তোর মা তোকে গ্যাংস্টার হিসেবে দেখতে পেল না।
কোথায় পালাবে মামনি? যেদিকেই যাবে শুধু করিম খলিফ আর করিম। এত দৌড়াদৌড়ির কি আছে মামনি? আরে মামনি, এ তো পুরো হিরো হিরো লাগে। তোকে একটা মেয়েটা সামলাতে দিলাম, তুই আরেকটা মেয়েটা তৈরি করে চলে আসলি। মেয়ে দেখলে কন্ট্রোল থাকে না। সামনে ইলেকশন, উফ আমি আর নিতে পারছি না। বস, ওই শালি আমাদেরকে খুন করতে দেখে নিয়েছিল। মেয়েটাকে ওখান থেকে সরে দিতে পারতি না? ধর্ষণ করলি, মেরে ফেললি, নদীতে ফেলে দিয়ে আসলি। সাব্বাস, এই মাথা নিয়ে খাবি। এখন মিডিয়াকে কে সামলাবে? তোর বাপ। বস বস, এবার কেমন বাইছিলেন বস? আরে না, মেয়েটা যে ভিডিওটা করেছিল ওটা মিডিয়া হয়ে গেছে। বস এবার কেমন বস, এবার কেমন একটা সুযোগ দেন বস। উফ, আচ্ছা দেখছি, উপরে টাকা খাওয়াতে হবে। চোদ শালা সব। উফ, আচ্ছা শোন, তোরা সারেন্ডার কর, এইদিকে ব্যাপারটা ঠান্ডা হোক, তারপর তোদের বের করে নেব। আর শোন, পরের বার থেকে এটা ঠান্ডা রাখবি। যা এবার যা। শোরের বাচ্চা, মেয়েটাকে করলি, মার্ডার করলি, তোদের জন্য মেয়েরা সেফ না। স্যার আমাকে মিথ্যা ভাষা বলছে স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি রেপ করিনি, আমি রেপ করিনি স্যার। চুরি ভাই, তুই আমার নামে বদনাম দিচ্ছিস, একই তো মেয়েটাকে রেপ করেছিস। বুকা, তোদের জন্য আজকাল মেয়েরা সেফ না। আরে নমস্কার এমএলএ বাবু, কি খবর? কিরে, কাজ কতদূর হলো? ডক্টর চৌধুরীর হাজবেন্ডকে আমরা গায়েব করে দিয়েছি, বাকিটা তুই সামলা। মালটাকে যেমন করে হোক রাজি করা। ডক্টর চৌধুরীকে ওই রেপ করে মার্ডার করেছে। আমার ছেলেদেরকে আর আন্ডারগ্রাউন্ড রাখতে পারছি না। সামনে ইলেকশন, বুঝতেই পারছিস। এমএলএ বাবু, আপনি কোনো টেনশন করবেন না, আজ যা 3rd ডিগ্রি দিয়েছি তো আজকেই কাজ হয়ে যাবে। আরে এমএলএ বাবু, এত টেনশন? আপনার ছেলেরা নিয়ে মেয়েটার সঙ্গে একটু দুষ্টুমি করতেছে, মারাই গেলছে, তো এত টেনশন করার কি আছে? আপনার ছেলেরা তো আমার সব ভাড়ায় বাঁধান না, ও সব নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। এমএলএ বাবু, একটু আমার দিকেও লক্ষ্য টক্ষ্য রাখেন। আর জানেনই তো আপনার বৌমা প্রেগনেন্ট, বারবার ওষুধখানে ডাক্তারখানায় যেতে হচ্ছে, খিদি বিদি শেষ না, একটু বাড়ি টাড়িয়ে একটু মেনটেন করে দিন। আচ্ছা আচ্ছা, কালকে দিয়ে 2 লাখ পাঠালাম। শালা পাঁচ। আরে এমএলএ বাবু, আপনি তো ভগবান, নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে? ভাই ভালোই ভালোই স্বীকার করে নে, আর না হলে পুরো আন্ডারগ্রাউন্ড ভরে দেবো একদম। তোর গার্লফ্রেন্ড যেটা ডক্টর ছিল, ওকে কিছু ছেলে পিলে পুরে মার করে দিয়েছে। সেই কারণে তার বদলা নিতে
তুই সবকে খুঁজে খুঁজে হিন্দি ফিল্মের মতন একদম করে হত্যা করছিস, কিন্তু বাবু এটা তো সিনেমা লয়, এটা রিয়েল লাইফ। আর রিয়েল লাইফে কেউ অন্যায় করলে সেটা তো সাজা প্রশাসন দেবে, সেটা তো তুমি দেবে না। বিক্রম স্যার, একটা গল্প শুনবেন? একটা রাজার গল্প। চল শুরু কর তো রাজার গল্পই শুনি। আমার আবার সব ঐতিহাসিক গল্প খুব ভালো লাগে। একটা গ্রামে একটা রাজা ছিল। ওই গ্রামে একটা মেয়ে ধর্ষণ হয়। ওই ধর্ষণটা সেনাপতি লোকেরা করেছিল। মেয়েটা ছিল গরিব, রাজার কাছে যায় কিন্তু বিচার পায় না। মেয়েটার পরিবারকে কিছু মুদ্রা দিয়ে বিদায় করে দেয়। রাজার কোনো পুত্র সন্তান ছিল না, তো রাজা ঠিক করলো তার সেনাপতির সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে। কিছুদিন পর গ্রামে আবার একটা মেয়ে ধর্ষণ হয়। এই ধর্ষণটা কিন্তু নতুন রাজার লোকেরাই করেছিল। মেয়েটা গরিব ছিল, বিচার পায় না। মেয়েটার পরিবারকে রাজার তরফ থেকে কিছু মুদ্রা দিয়ে বিদায় করে দেওয়া হয়। এই রাজাটারও কোনো পুত্র সন্তান ছিল না। কিছুদিন পর এই গ্রামে আবার একটা মেয়ের ভয়। মেয়েটা ছিল গরিব। অমিত বাবু, ये सालार ক্যাসিডের রিল তো একই জায়গায় আটকান গেছে। এই সালা তুই কি আমায় বোকা শোনা মনে করিস? হ্যাঁ, একই গল্প তুই বারবার রিপিট করেই যাবি আর আমি একই শুনবো। আসল ঘটনাটা বল, আসল কাহিনীটা বল। এটা কোনো রাজার গল্প না, এটাই আপনাদের আইন, আপনাদের প্রশাসন। আপনিও কিন্তু ভালো মানুষ না। 2002 সালে গুজরাটে, তখন আপনি খুব ছোট ছিলেন। আপনার চোখের সামনে আপনার পরিবারকে অন্য সম্প্রদায়ের লোকেরা মেরে দেয়। আপনি ছোট, কিচ্ছুটি করতে পারেননি। আপনি ওয়েট করলেন, বড় হলেন, ভালো করে পড়াশোনা করলেন। তারপর যারা আপনার বাবা মাকে হয়েছিল তারা কিন্তু পরে ভালো হয়ে গেছিল। ওদের কিন্তু কোনো দোষ ছিল না। ওদেরকে যে গ্রামে যারা এমএলএ ছিল তারা কিন্তু দাঙ্গাটা লাগিয়েছিল, তাই না? তো ওই মানুষগুলোর তো কোনো দোষ ছিল না, তাই না? ছিল কি? ছিল না, তাই না? কিন্তু আপনি কি করলেন? আপনি ওদেরকে মিথ্যা কেসে জালে ফাঁসালেন। তারপর কি করলেন? এনকাউন্টার করলেন। আরে আপনি যেটা করলেন সেটা কি? আইনের চোখে সেটা কি? ওটা কোনো অন্যায় না। যেটা আমি করেছি সেটা অন্যায়। আপনি কি করেছেন? এনকাউন্টার। ওটা আমার দোষ কি? আমিও তো আমার বিচার চাই, তাই না? আপনার প্রশাসন যদি বিচার না দিতে পারে তাহলে আমার বিচার আমি নিজেই করে নেব। আপনার কি মনে হয়? চালান বলি। চালান। তোদের বালের ডায়লগ মাইলগ আর ভালো লাগছে না। চল তো, অনেকদিন বড়া হাত পা ব্যথা করছে, কাউকে পিটিনি পাড়া। স্যার চলেন তো, এসা লাগিয়ে নিয়ে যান পিটু। চলো, খুব তো তোমার গল্প শুনে নিলাম, এবার জেলের ঘানিটা টানতে হবে। আমি যতক্ষণ না চাইব ততক্ষণ আমার কেউ ধরতে পারবে না, সেটা যে হোক। আমার কাজ এখনো কমপ্লিট হয়নি।
তো কিছু দেখতে পাচ্ছি না ধুমেতে স্যার। এমএলএ বাবু নমস্কার। ঠিক বটে। এমএলএ বাবু আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে বটে। আর পার্সোনাল কথা? ছোকরাটাকে হাতে পেয়ে তো ধরতে পারলেন না। আপনাদের দ্বারা না বালটাও ছেঁড়া হবে না। ইয়ে রতন বাবু, এখানে কোথাও মুদশাল আছে বটে? কোথাও মুদ মুদ গঞ্জ আসছে কেন? মাঠে ঘাটে থাকা লোক যেখান সেখান মুতে দেয়। স্যার, আমার যা এক্সপিরিয়েন্স অমিত বাবু আনছে, ও ছেলেটির নাম জোগাড় করেছে। ছেলেটির নাম অয়ন বটে। ওর একটা ছবিও বার করেছে আমাদের রতন বাবু। রতন বাবু, ছেলেটোর ছবিটো এটা কি অসম্ভব? অ্যান্টনি এখনো বেঁচে আছে? ছোকরার নামটা তো বটেই জানেন। আপনার রিলেটিভ তো ছিল নাকি? কিন্তু ছেলেটোর নাম তো অ্যান্টনি লয় বটে। ওর নাম তো রতন বাবু। অয়নটি আছে বটে। না, এই অয়ন না, এই অ্যান্টনি, যে 20 বছর আগে মারা গিয়েছে। না, এ হতে পারে না। আমি তো 20 বছর আগে নিজের হাতে। আমি কিছু শুনলাম বটি এমএলএ সাহেব, নিজের হাতে কিছু না। এমএলএ বাবু, ব্যাপারটা কোনো ঘোলা ঘোলা লাগছে না? 20 বছর আগে মরে গেছে এক ছেলে, তার ছবি দেখে আমাকে ভয় দেখাচ্ছিস? শালা বান্দর! আচ্ছা রতন, এই শালা আমি বোকা চোদা আছি বটে, না এই শালা আমাকে বোকা চোদা বানাইছে? না না, আমাদের ডিপার্টমেন্টে আপনি একটা ইন্টেলিজেন্ট লোক। ও থ্যাংক ইউ রতন, থ্যাংক ইউ। তবে একটু কথা বলি শুনেন, একটু সাবধানে থাকবেন। কখন পিছন দিয়ে ঢুকান দিবে চাকুটো জানটো থাকবে লয় আপনার। ব্যাস, আমরা চললাম। রতন বাবু আসো গো। আপনি কোনো টেনশন করবেন না, একটু মালটাল ছাড়েন। কানের কাছে বকিস না, তুই থানায় যা, আমি মাল পাঠিয়ে দেবো। স্যার, ফালতু কি খোঁজাখুঁজি করছেন? শালাকে ধরে এনকাউন্টার করে দিলে তো খেল খতম। চুপ করেন। আপনাদের মতো পুলিশ অফিসার জন্য এই দিন দেখতে হচ্ছে। এক এক করে 9 জনকে কুপিয়ে খুন করেছে কিলার, এখনো খুন করবে। এই কেসের সঙ্গে যারা প্রথম থেকে জড়িত তাদের প্রত্যেককে কুপিয়ে খুন করবে কিলার। আমাদেরকে এর প্রথম থেকে জানতে হবে, তাহলে কিছু বোঝা যাবে না। আপনার তো সব যাবে না, আপনার তো সবকিছু মাথার উপর দিয়ে যাবে। আপনি শুধু ওই এমএলএ চাটতেই পারবেন। স্যার, আপনি যতটা ভাবছেন তো এই লেখাটা ততটা সহজ না। অমিত বাবু, আপনি বিক্রম বার্মাকেও চেনেন না। আমার সম্বন্ধে ভালো করে খোঁজ নেবেন। বিক্রম বার্মা সবসময় মৃত্যুর সঙ্গেই খেলে। সেদিন যদি একজন নির্দোষ মানুষকে না ফাঁসাতেন, একজন সিনসিয়ার পুলিশ অফিসারের ডিউটি পালন করতেন, তাহলে অন্তত সেই দোষীগুলো জেলের মধ্যে থাকতো, অন্তত প্রাণে বেঁচে থাকতো। কিন্তু আপনি তো সেটা করেননি। ইচ্ছা তো করছে আপনার গোড়ার মধ্যে ঢুকাইন দিই। আরে স্যার, আপনি আসুন, বসুন।
আচ্ছা চা ঠান্ডা কিছু বলি? আরে না না, ধন্যবাদ ডাক্তার বাবু। আপনি আমাকে ওয়ন্ঠির ব্যাপারে বলুন তো একটু। আচ্ছা ও আয়ান, ওই ছেলেটা ছোটবেলা থেকে এতিম। ওর বাবা মা কে ছিল আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। ছেলেটা ছোটবেলা থেকেই মানসিক রোগে আক্রান্ত ছিল। আমরা চেয়েছিলাম ছেলেটাকে বাইরে কোনো শহরে বড় হসপিটালে তার চিকিৎসা করত, কারণ আমাদের কাছে তখন এমন কোনো প্রযুক্তি ছিল না যে তার চিকিৎসা করব। তাই আমরা তাকে বাইরের মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিই। বাট একটা জিনিস, আয়নের মেধাশক্তি কিন্তু অনেক বেশি ছিল। হি ইজ এ জিনিয়াস। বাকি 8-10টা বাচ্চার চেয়ে ওর আইকিউ লেভেলটা অনেক বেশি ছিল। আরে ডাক্তার বাবু, এটা তো অনেক দুঃখজনক গল্প আছে। এতে দুঃখ পাওয়ার কিছু নেই স্যার। হি ইজ এ টোটালি সাইকোপ্যাথ। আচ্ছা ডাক্তার বাবু, আপনি ব্যাপারটা আমাকে একটু গুছিয়ে বলুন তো। আমাদের হাতে সময়টা কিন্তু অনেকটা কম আছে, কারণ এই এলাকায় 9 জনকে কুপান দিয়ে খুন করেছে। এখনো যে কখন কার ঘাড়ে কোপটা পড়বে সেটা কিন্তু কেউ জানে নয়। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আছে আমাদেরকে ইয়ার প্রথম থেকে সবটি জানতে হবে। সব থেকে বড় ব্যাপার, আব্দুল বাবু এর রতন বাবু কি নামটি বলেছিল? ওই অয়ন্ঠের নাকি কোনো একটি মেয়ের সঙ্গে ভালোবাসান ছিল। মেয়েটির নাম মায়া। নামটা যেন কি বললেন স্যার? মায়া। সব থেকে বড় বিষয়, কিছুদিন আগে কিন্তু এই মায়া মেয়েটিকে রেপ করে মার্ডার করা হয়েছে। আচ্ছা মায়া, আজ থেকে ওর বয়স যখন 14 বছর বয়স ছিল তখন থেকে ওর কাছে মায়া মায়া শুনে আসছে। কিন্তু মায়া নামের কোনো ব্যক্তি রিয়েল লাইফে এক্সিস্টই করে না। ও আরো অনেকজনের সঙ্গে কথা বলতো, তারাও রিয়েল লাইফে কেউ এক্সিস্ট করে না। তখন আমরা কেউ তার কথাগুলো বিশ্বাস করতাম না। তার জন্য সে কিন্তু প্রচণ্ড রেগে যেত। এমনকি তার সামনে যদি তখন কেউ চলে যেত, সে তার সঙ্গে হাতাবাই করে ফেলত। সবই তো বুঝলাম ডাক্তার বাবু, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, এই অয়নের লাইফের সঙ্গে অ্যান্টনি বলে কারো কি কোনো সম্পর্ক ছিল, যার চেহারাটা অনেকটা তার সঙ্গে ম্যাচ করতো? ডাক্তার বাবু, ডাক্তার, আপনি কি ওর সঙ্গে দেখা করেছিলেন? আমার বোনটির সঙ্গে কি অয়নটির বিহা দিব যে অয়নের সঙ্গে আমাকে দেখা করতে হইবে? সম্বন্ধীটাকে তো ধরেই ফেলাইছিলাম, একটুর জন্য জাস্ট চোখ ফাঁক দিয়ে পালাইন গেল। কিন্তু ডাক্তার বাবু, একটা কথা তো আপনাকে জিজ্ঞাসা করতেই হবে। ডাক্তার বাবু, আমাকে একটু কথা বলেন তো, এই অয়নটিকে আমাদের এমএলএ বাবু অ্যান্টনি কেন বলছে? স্যার, ওর নাম আসলে আয়ান, কিন্তু সে ছোটবেলা থেকে নিজেকে অ্যান্টনি হিসেবে দাবি করত। এই অ্যান্টনিটাকে আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারিনি।
শালা আজব লোক আনছে বটে। এর জন্য অপেক্ষা করাইতে করাইতে 4খানা চাটও খাইয়া নিলাম, এখনো আসে এলাই। আরে আব্দুল মিয়া, তুমি এত ফাঁকাতে রাতে আমায় ডেকে আনছো, তোমার মতলবটা কিন্তু আমার অন্য অন্য লাগে। কি যে বলেন স্যার, আপনারা যাকে খুঁজছেন সে 20 বছর আগেই মারা গেছে। এই কেসের সাথে না ওই জাইরিয়া এমএলএ জড়িত আছে। আপনাদের ডিপার্টমেন্টের কাউকে বিশ্বাস করি না বলি আপনার কাছে আসলে। তাই তো বলি, এই সব এমএলএ তো আমাকে প্রথম দিনই বোকা বানায় দিচ্ছিল। ঘটনা তাহলে এত দূর। আজ থেকে 20 বছর আগে আমাদের এলাকায় উত্তর দিগন্ত নামে একটা পত্রিকা ছিল, যে পত্রিকায় এই কেসের ঘটনা প্রকাশিত হয়েছিল। ওই পত্রিকাতে ওই কেসের লাস্ট আপডেট বেরিয়েছিল, তারপর তো পত্রিকারই হদিস নাই। তবে আপনাকে আমি আসল ঘটনা, আজ থেকে 20 বছর আগে অ্যান্টনি আর মায়া নামে দুজন প্রেমিক প্রেমিকা ছিল। আরে রাগ করছস? আমার রাগের কি কারো কাছে কোনো ভ্যালু আছে? আরে এত রাগ কি আছে বলবি তো? আচ্ছা, তোর ওই তিথির সাথে অত পিরিত কিসের? আরে ওর সাথে আমি জাস্ট কথা বলছি। সত্যি করে বল, আর কি কথা? আর কি তেমন কিছু না, ও জাস্ট বলতেছিল। ও জাস্ট ও জাস্ট বলছিল। ও জাস্ট কি বলছিল? আরে ও আচ্ছা, তিথি আমার প্রপোজ করছে। প্রপোজ করছে মানে? তুই কি বলেছিস? তুই কি হ্যাঁ বলেছিস? আমি কি বলবো, আমি তো ডাইরেক্ট ওর মুখে বলে দিয়েছি, দেখো আমার চাইতে বেটার কাউকে বাবা, আমার লাইফে মায়া ছাড়ার কেউ নেই, আমার লাইফে শুধু মায়া আর মায়া। সত্যি বলছিস তো? আরে হ্যাঁ, শোনো না, আজকে একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছিস? দেখলাম তুই আমি একটা অজানা জায়গায়, তোকে আমাকে কেউ চেনে না, তুই আমি আমাদের ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা। তারপর আমরা আর একটা বেবি নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, ওই টাইমে ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনো না, আমার 7টা জনম শুধু তোর নামে, শুধু মায়া। দেখ দোস্ত, তুই যেগুলো করছিস একদম ঠিক করছিস না। তুই একদিন অনেক বড় বিপদের মুখে পড়ে যাবি। তোর কাছে সিগারেট আছে? তোর সঙ্গে আমি একটা সিরিয়াস কথা বলছি। কি বলবি বল। আর যদি মায়েদের গ্রামে তোদের দুজনকে একসঙ্গে দেখে নাই, তাহলে কি হবে বুঝতে পেরেছিস তুই? কি হবে? আর তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? তুই কি ভুলে গেছিস মায়েদের গ্রামে একটা প্রথা আছে যে অন্য ধর্মের ছেলেরা ওদের সঙ্গে মিশতে পাবে না? আর এই প্রথা যদি কেউ ভাঙে তাদেরকে আগুনে পোড়ানো হয়। তুই কি ভুলে গেছিস? ধুর, এইসব কিছু হয় না।
দুনিয়া অনেক আপডেট হয়ে গেছে। এগুলো সব কাহিনী দোস্ত, এগুলো সত্য না। ও কি স্বপ্নে পড়ে থাকিস? ব্যাপারটা সিরিয়াস। গ্র্যান্ডপার মুখে শুনেছি পূজা জোসেফ নামে দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল। তো সবকিছু তুই কাহিনী। দেখ দোস্ত, তুই ঝামেলার মতো পড়িস না। মায়াকে তুই ভুলে যা। আর ও তো আমাদের কাস্টেরও না। কাস্টের না মানে? মুখ সামলা কথা বল মাইকে। আমাদের কাস্টের না মানে? আর মায়াকে ভুলে যাবো মানে? আরে ভালোবাসার কোনো জাতপাত হয় না, ভালোবাসা শুধু ভালোবাসা হয়। আর তোর এই গল্প আমি বিশ্বাস করি না, ঠিক আছে? মায়া আমার আর আমি মায়ার, জাস্ট এইটুকু বুঝি আমি। তোর বানানোর গল্প নিয়ে তুই থাক। তুই এখন যা। তুই মরবি তো মর, বাট তুই যাকে ভালোবাসিস মায়া, তার কি হবে ভেবে দেখেছিস? তুই কি ভেবেছিস তোকে একা মারবে? তোর সঙ্গে মায়াকেও পুড়িয়ে মারবে। দেখ, আজ থেকে তোরা আমার বন্ধুত্ব শেষ। আরে তোর জন্য কেন আমার লাইফে আমি ঝামেলা টানবো? বন্ধু হিসাবে বোঝানোর দরকার ছিল, বুঝালো, তুই বুঝলি না, তুই মর। আরে যা যা, তোর মতো বন্ধুত্ব আমার দরকার নাই। তোর কি মনে হয় এই সমাজ আমাদের এই সম্পর্কটা মেনে নেবে? আজ নয় কাল তোর পরিবার আমাদের সম্পর্কটা জেনে যাবে, তখন কি তোর পরিবার একটা খ্রিস্টান ছেলের সাথে বিয়ে দিবে? অ্যান্টনি, আমি যখন ছোট ছিলাম আমি ঠিক জানতামই না ধর্ম কি জিনিস। আর আমি ঠিক তখন থেকে ভেবে নিয়েছি আমি সারা জীবন তোর সাথেই থাকবো। আমার কাছে এই সবার আগে তুই। কিন্তু মায়া, এত আবেগী হলে চলে না, বাস্তবতাটা দেখ। তার মানে তুই কি বলতে যাচ্ছিস? তুই আমাকে বিয়ে করবি না? তোর কাছে এই সমাজই আগে আর আমার কোনো মূল্য নেই? কেন তুই পারবি না আমাকে এই সবার থেকে, এই সমাজ থেকে দূরে কোথাও নিয়ে যেতে? বল, পারবি না? বল, পারবি না? আরে পাগলি, আমি তো মজা করছিলাম। তোকে পাওয়ার জন্য এই সমাজ কেন, এই পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারি আমি। আর আমি এই পৃথিবীতে যতবার জন্মাবো শুধু তোর হয়ে থাকবো, শুধু তোর হয়ে। আরে লায়লা মজিদ তো খুব পিরিত চলছে, তাহলে তো তোকে এবার মরতে হবে অ্যান্টনি। শালাবা, অন্য জাতের হয়ে আমাদের মেয়ের গায়ে হাত কি করে? সমাজের একটা নিয়ম আছে, ভুলে গেছিস? দেখ অরুণ, মায়ের কোনো দোষ নেই, ওকে যেতে দে। সব দোষ আমার, ওকে যেতে দে প্লিজ। তোর এই লেলা বজনুকে উপরে পাঠানোর ব্যবস্থা করছি। ওই ভানু কাকাকে বলে দে। ঠিক আছে বস। অ্যান্টনি, তুই আসছিস? অ্যান্টনি, তোর আসপদ্দা কত বড়! তুই কি জানিস না এই গ্রামের একটা নিয়ম আছে যে একটা অন্য জাতের ছেলে একটা হিন্দু জাতের মেয়ের সঙ্গে কথা বলতে পারবে না? আর তুই যা করেছিস, ছি 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 ছি। মাগো ক্ষমা করো মা, মাগো আমার। তোর একটা ভুলের জন্য পুরো গ্রামটা বিশুদ্ধ হয়ে গেছে। হে মা, হে দয়াময় মা, মাগো আমাদেরকে ক্ষমা করো মা। তোদের একটাই শাস্তি, তোদেরকে আগুনে পুড়িয়ে এই গ্রামটাকে আবার শুদ্ধ করতে হবে। ভানুকেল, সব দোষ আমার, মায়াকে যেতে দিন। ওর কোনো দোষ নেই, ওকে আমি প্রেমে জেলে ফাঁসিয়েছিলাম, ওর কোনো দোষ নেই ভানুকেল। ছি 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 ছি, তুই আর এক জাতের ছেলে হয়ে আমাকে ছুলি? ছি 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 ছি। এই এদের নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, দূর কর, দূর কর। জয় মা, মাগো তুমি আমাদেরকে রক্ষা করো মা। অ্যান্টনি, ওম সুয়াহা।
তবে বিক্রম স্যার বুঝলেন, গ্রামে একটা প্রথা ছিল, যদি অন্য ধর্মের ছুড়া ছ্যামড়া প্রেমপ্রীতি করত তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হতো। ওই দিন অ্যান্টনিকে আগুনে পুড়িয়ে মারা হলেও মায়াকে এমএলএদের বাড়িতে 15 দিন রাখা হয়েছিল। 15 দিন পর তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। স্যার আপনি ব্যাপারটাকে কি বুঝলেন? পাখিকে যখন মারতেই হবে একবার উড়িয়েই নি। বস আমরা উড়াবো। তবে স্যার আপনার জন্য একটা উপহার আছে, বহুত কষ্টে জোগাড় করেছি। অ্যান্টনি আর মায়ের একটা ছবি পেয়েছি। আরে আব্দুল মিয়া, আপনি তো আমার 75% কেসই সলভ করে দিলেন। আসসালামু আলাইকুম ডাক্তার আঙ্কেল। আয়ান তুমি এখানে? ডাক্তার আঙ্কেল, আমাকে দেখে মনে হয় আপনি খুশি হন না। আপনি যদি আমাকে ওই হসপিটাল না পাঠাতেন তাহলে আমি মনে হয় সুস্থ হতাম। আমি আপনার জন্য একটা গিফট এনেছি। শুনলাম নাকি তুমি মার্ডার করেছো? আঙ্কেল, আমাকে দেখে মনে হয় আমি কাউকে খুন করতে পারবো? আমি কাউকে খুন করিনি। আমাকে আমাকে এত বড় অপবাদ দিবেন না। আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি। ওই ওই উপরওয়ালাকে জবাব দিতে হবে না? আপনি আমাকে আমি আপনার জন্য একটা গিফট এনেছি, নেবেন না? আমি কাউকে মার্ডার করতে পারি না। আমি কাউকে মার্ডার করিনি। আমি কাউকে মার্ডার করিনি। আমি কাউকে খুন করিনি ডাক্তার। আমি কাউকে মারতে পারি না। আমি কাউকে খুন করিনি। জানেন ডাক্তার আঙ্কেল, ওই হসপিটাল আমাকে মায়ের সামনে কারেন্টে রোজ শক দিত। বারবার ও বলতো আমার অ্যান্টনকে ছেড়ে দাও, আমার অ্যান্টনকে ছেড়ে দাও, আমার অ্যান্টনকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তাও আমাকে শক দিত জানেন। আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে, আমার বাড়িতে বউ বাচ্চা আছে, ছেড়ে দে আমাকে। ডাক্তার আঙ্কেল, আমি আপনাকে ভালোবাসি না, ছেড়ে দে আমাকে। আমার তো একটা কর্তব্য আছে না? আমি আপনাকে মারতে আসার সময় তার আগে আপনার বউ বাচ্চাকে সবাই করে দিয়েছি। কি? এবার আমি নিশ্চিন্ত বলেন বউ বাচ্চার সাথে দেখা করে নেবেন, ঠিক আছে? আয়ন, আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমার সাথে এরকমটা করলি? আমার ইমাজিনেশনে আমি মায়ের সাথে কত হ্যাপি ছিলাম, কিন্তু আপনার কারণে আপনাদের রিয়েল লাইফে আপনজন আছে কিন্তু আমার তো নাই। আমার শুধু মায়া ছিল, কিন্তু আপনি যখন ওই হসপিটালে আমাকে ট্রান্সফার করে দিলেন তখন আমার রোজ কারেন্টের শক দিত। ওই কারণে মায়া আমাকে ছেড়ে চলে যায়। ও আমার কষ্ট দেখতে পারতো না।
প্রত্যেকটা মানুষের জীবনে তার একটা নিজস্ব দুনিয়া থাকে, আর যদি কেউ আমার দুনিয়াতে হাত দেয় তার দুনিয়া আমি বিলীন করে দিব। স্যার, আমার কাছে নতুন একটা স্টোরি আছে, এটা খুব সুন্দর। আপনি বলেন আমি কবে শ্যুট নেব? স্যার, আমাকে ধরে এনেছেন কেন? অ্যাক্টিং চুদাস। অ্যাক্টিং চুদাস ছেলে। স্যার, আমি কোনো অ্যাক্টিং করছি না, আমার দোষ কি? আমাকে ধরে রেখেছেন কেন? একটা মায়ের জন্য এত ছেলেকে মেরে দিলি। সাব্বাস, তোকে আমার খুব ভালো লেগেছে। কাকে খুন করি স্যার? আমি তো একটা সামান্য ক্রিয়েটার স্যার, আমি শর্ট ফিল্ম, আমাকে ছেড়ে দেন ভাই, আমাকে ছেড়ে দেন ভাই, আমি কাউকে মারিনি। এই শালা বিল্লাল, তুই কাকে এনেছিস? ভুল মানুষকে এনেছিস নাকি? এমএলএ দাদা যার ছবি দিয়েছে তাকে তুলে নিয়ে এসেছি। ওই চোদ না এমএলএ কল কর। আমরা যেন কোথায় ছিলাম? আমি কাউকে খুন করিনি, আমাকে ছেড়ে দেন, আমি কিচ্ছু করিনি। এই চোদ, অ্যাক্টিং বন্ধ কর। আমার কথা শোন, তোকে আমার ভালো লেগেছে। এখানে যতজন আছে সবাই রেপিস্ট, মার্ডারার, সবাই সাইকোপ্যাথ। সব থেকে ভালো হবে তুই আমাদের সাথে জয়েন কর। তোর যত টাকা লাগে তোকে আমি দিব। তোর মতো ছেলে আমার দরকার। আর একটা কথা, এই দেশ চালাতে গেলে ছোটো ছোটো रेप मर्डर এগুলো হবে। बड़े बड़े देशों में छोटा छोटा रेप होता रहता है। খেরে মাথা চোদ। এই লাল, এমএলএ কত দূর আসলো? তোর নাম কি রে মাথা চোদ? আমার নাম রক। তোরা যাকে বাপ মনে করিস তাদের বাপ আমি। এই ইলেকশনে যত ফান্ড যায় তোদের রকিয়া বোঝায়। ওকে স্যার, একটা গল্প শুনবেন? একটা সিংহের গল্প। গল্প বলবি? শোনা। একটা জঙ্গলে একটা সিংহ ছিল। সিংহটা জঙ্গলে সব ছাগল হরিণ খেয়ে নিয়েছিল।
কিছুদিন পর সিংহটা খেতে পাই না। জঙ্গলে শুধু নেকড়ে বাঘ ছিল। তখন সিংহ একটা প্ল্যান বানায়, নেকড়ে বাঘ খাবে। সিংহ মরার মতন একটি করে পড়ে থাকে। এদিকে নেকড়ে বাঘ এর প্রচুর খিদা। ওরা সিংহকে দেখার ভাবে রাতের খাবার হয়ে গেছে। সিংহর কাছে যায়, কিন্তু আগেকার ঘটনা নেকড়ে বাঘরা জানতো না কি হতে চলেছে। কোথা তো সিংহ খুব ভয়ানক হয়। গল্প শেষ, তারপরে কি হলো? আগের গল্প লাইভ দেখবি? এই শালা বিল্লাল, মার ওকে। ও মা গো, লেগেছে। ও মা, ই লাগেছে। এত জোরে মারা পাড়া। ও লেগেছে। ও মা গো, একটু না। কই শালা বাঞ্চত, এই বাঞ্চতের জন্য আমার রাতের ঘুম খারাপ হয়ে গেছে, বিপি প্রেশার সব হাই হয়ে গেছে আমার। আরে ঠাকুমার ঠিক বলতো, একটা মানুষ নাকি 7 বার প্রজন্ম নেই। তুই আবার জন্ম নিবি, কোনো ব্যাপার না, আবার তোকে পুড়িয়ে মারবো। বারবিকিউ তো তোর বানাবো রে খান। বুড়ো হয়ে গেছে বলে কি ভাবছিস? অ্যাকশন জানি না, এখনো তোর মতো 100টা অ্যান্টনিকে শ্মশানে পোড়ানোর ক্ষমতা রাখি রে। তোর মায়ের সাথে কি করেছিলাম জানিস? মালটাকে 7 দিন ফার্ম হাউসে রেখে রেপ করেছিলাম রে। ভাবতেই কেমন লাগে। তোর মায়া বলছিল আমাকে মেরে ফেলো, আমি আমার অ্যান্টনের কাছে যাব। পাঠিয়ে দিয়েছি ওপরে তোর কাছে, কিন্তু তুই আবার ঘুরে আলি কি করতে? এই অলৌকিক ঘটনা বাবার জন্মে শুনিনি, কিন্তু কোনো ব্যাপার না, আবার তোকে উপরে পাঠিয়ে দেব।
চিল্লাইলো কিসে? মারিস না আমাকে অ্যান্টনি, সামনে ফোট আছে, মারিস না আমাকে মারিস না আমাকে। হে বিল্লা, এমএলএ কে ধর। ইস সাইড ক্যারেক্টার। এমএলএ কে ছেড়ে দাও অয়ন। দেখো আমি মানছি তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, তার মানে এই নয় যে আইনকে তুমি তোমার নিজের হাতে তুলে নেবে। ওদের জন্য আইন আছে। আইন? আপনার আইন তখন কোথায় থাকে যখন একটা মেয়ের রেপ হয়? রেপিস্টকে ধরা বাদ দিয়ে আপনারা দেখেন মেয়েটা হিন্দু না মুসলিম, তখন সেটাকে একটা হিন্দু মুসলিম ইস্যু বানান, দাঙ্গা করা। আমরা দিনের পর দিন মোমবাতি হাতে নিয়ে জাস্টিসের জন্য ঘুরে বেড়াই, তখন আপনার আইন কোথায় থাকে? আপনাদের আইন তখন এমএলএদের পদের মধ্যে চাটাই। সাব্বাস এসিপি, শুট কর শুট কর শুট কর। বাঞ্চত আমার ঘুম পেরেছে, শুট কর। তোর প্রমোশন আমি দেবো, আমি অর্ডার। আমার কাছে দাও শালা, মেরমানি ভুগের নাড়ু। হ্যাঁ, রেপ করে মেয়েকে ফেলে দেওয়া আর শেষ মতো সামলা দেওয়া কাকে? পুলিশকে। এখন আইন দেখাতে হবে। সারা ইচ্ছা তো তোর পুত্রের মধ্যে গুলি করতে মুক্তি বের করে দেখাল। এসিপি এবার কোনো তো পেছলে, এসিপি এবার কোনো তো পেছলে, এসিপি এসিপি এবার কোনো পেছলে এমএলএ ও তো বড় জঞ্জাল আছে, আমি আগের তো জানি, কিন্তু তুইও তো কম জল লস। আমার ভোট বিক্রম স্যার, আপনি আমাকে মারবেন আর এই সব কিছু থেমে যাবে? আপনি আমাকে মারবেন, আরো হাজার আছে। বিক্রম স্যার, আমি আবার ফিরে আসবো, এটা আমার ওয়াদা। আমিও অয়ন্তকে ওয়াদা করছি, তুই যতবার জন্ম নিয়ে অন্যায়ের পথে যাবি ততবার তোর সামনে এই বিক্রম বার্মা দাঁড়িয়ে থাকবে। এতক্ষণে আসার সময় হলো তোমার? আমি সেই 1 যুগ ধরে তোমার অপেক্ষা করছি। তোমাকে ভীষণ ক্লান্ত লাগছে। আমাদের শেষটা অন্যরকম হতে পারত, ঠিক আমাদের স্বপ্নের মতো। তাহলে অয়ন মারা গেল? হ্যাঁ। সুজিত বাবা, তুমি এখানে একলা বসে কি করছো? তুমি কার সঙ্গে কথা বলছো? আমার বন্ধুর সঙ্গে। কই, এখানে তো কেউ নেই। এই তো। তোমার মা তোমাকে কখন থেকে খুঁজছে জানো? চলো ঘরে যেতে হবে। বাবা, একটা গল্প শুনবা?